দারুণ এক ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা একই সাথে ভীষণ রোমাঞ্চকর আর শিক্ষণীয়। হ্যাঁ, আমরা কথা বলছি বাঘখেক ও শিয়ালের ছানা গল্প নিয়ে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা এই অসাধারণ লোককথাটা শুধু যে আমরা শুনব তা কিন্তু নয়, গল্পের সাথে সাথে পাঠ ১১ অনুশীলনী ১ থেকে ৭ সব প্রশ্নের সমাধানও করে ফেলব। শব্দার্থ, শূন্যস্থান পূরণ থেকে শুরু করে বাক্য তৈরি সবকিছুই থাকবে একদম গুছিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই দারুণ যাত্রা। আজকের আয়োজনে কি থাকছে চলুন এক নজরে দেখে নিই। প্রথমে থাকছে শিয়ালের সেই মজার গল্পটা যেখানে চতুর শিয়াল বোকা বাঘকে হারায়। এরপর আমরা জানব নতুন কিছু শব্দের অর্থ, গল্পের প্রশ্নের উত্তর, আর সবশেষে শূন্যস্থান ও বাক্য গঠনের চমৎকার কিছু কৌশল। ১ নম্বর পর্ব, শিয়ালের গল্প, আশ্রয়ের খোঁজে। চলুন গল্পের একদম শুরুতে ফিরে যাই। গহীন জঙ্গলে আশ্রয়ের খোঁজে থাকা এক অসহায় শিয়াল পরিবারের বেঁচে থাকার অদ্ভুত এক লড়াই শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। গল্পের শুরুতে এক শিয়াল আর শিয়ালনী তাদের ৩টি ছোট ছোট ছানা নিয়ে মহাবিপদে পড়ল। তাদের থাকার কোনো জায়গাই নেই। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা একটা গর্ত পেল, কিন্তু গর্তের বাইরে এক ভয়ঙ্কর দৃশ্য, চারদিকে শুধু বাঘের পায়ের দাগ। একবার ভাবা যায় অবস্থাটা, এই পায়ের ছাপি বলে দিচ্ছিল গর্তটা মোটেও নিরাপদ নয়, এটা নির্ঘাত কোনো হিংস্র বাঘের ডেরা। এখন উপায় কি? ঠিক এই চরম বিপদের মুহূর্তেই বোঝা যায় গায়ের জোরের চেয়ে বুদ্ধি আসলে কতটা শক্তিশালী। উপায় না দেখে শিয়ালনি দারুণ এক বুদ্ধি বের করল। সে তার সঙ্গীকে বলল, বাঘ যদি আসে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। সত্যি বলতে এই একটা ফন্দি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ২ নম্বর পর্ব, চতুর শিয়াল ও বোকা বাঘ। দারুণ এক চালাকি। ফাঁত্তপাতা হয়ে গেল, কিন্তু বিশাল এক হিংস্র বাঘের সামনে এই চালাকি কি আদৌ টিকবে? চলুন দেখা যাক কি হয়। বাঘ যখন গর্তের দিকে আসছিল ঠিক তখনই শিয়ালনি তার ছানাগুলোকে চিমটি কাটে, আর পরিকল্পনা মতো তারা কথা বলতে শুরু করে। বাঘ খেতে চায়। এই কথা শুনেই বাঘ তো থমকে দাঁড়ায়। সে ভাবে গর্তের ভেতর নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রাক্ষস ঢুকেছে, নইলে তার মতো বিশাল বাঘকে কেউ খেতে চায়। এই ভয়ঙ্কর কথা শুনে বাঘের তো রীতিমতো প্রাণ উড়ে যাওয়ার জোগাড়। সে এক লাফে জঙ্গল ডিঙিয়ে ছুটতে শুরু করে, আর পালানোর সময় গাছের উপর বসে থাকা এক বানর এই দৃশ্য দেখে তো একেবারে অবাক। গল্পের সবচেয়ে মজার আর কৌতূহলের জায়গাটা হল শিয়ালের এই অসাধারণ উপস্থিত বুদ্ধি। বানর যখন বাঘকে বুঝিয়ে সুজিয়ে পিঠে চড়িয়ে আবার গর্তের দিকে নিয়ে আসছিল, তখন শিয়াল দূর থেকেই সেটা দেখে ফেলে। সে কিন্তু একটুও ঘাবড়ায়নি। সে আবার ছানাগুলোকে চিমটি কাটে, আর এবার এমনভাবে চেঁচিয়ে ওঠে যেন বানরটা তাদেরই লোক। সে বলে, ওদের বাঁদর মামাকে একটা বাঘ ধরে আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে। একবার ভাবা যায়, এই একটা কথাতেই বাঘ তো আরও ভয় পেয়ে যায়, আর বেচারা বানর পড়ে যায় মহাবিপদে। আর এভাবেই দারুণ একটা সমাপ্তি ঘটে। শিয়ালের শেষ কথাটা শুনে বাঘের মনে আর কোনো সন্দেহই রইল না। সে নিশ্চিত হল যে বানর তাকে ইচ্ছা করেই রাক্ষসের মুখে এনে ফেলেছে। সে ভাবল বানর তাকে চরম ধোঁকা দিয়েছে। ব্যাস, বাঘ দিল এক ছুট। টানা ২ দিনের মধ্যে সে আর কোথাও দাঁড়াল না। আর বানর, সেও প্রাণভয়ে কোথায় যে পালালো তার কোনো ঠিকানাই নেই। ওদিকে শিয়ালদের আর কোনো চিন্তাই রইল না। তারা মনের সুখে সেই গর্তে বাস করতে লাগল। ৩ নম্বর পর্ব, নতুন শব্দের অর্থ, শব্দভাণ্ডার। গল্পের রোমাঞ্চ তো শেষ হল, এবার একটু শব্দভাণ্ডারে নজর দেওয়া যাক, তাই না? পাঠ্য বইয়ের ৫৯ পৃষ্ঠা থেকে নেওয়া বেশ কিছু নতুন শব্দের অর্থ আমরা এখন চটজলদি জেনে নেব। শব্দগুলোর দিকে একটু খেয়াল করি। এক্ষুনি এর মানে হলো এক্ষুনি বা এখনই। তারপর জানোয়ার মানে হচ্ছে জন্তু বা প্রাণী। ঢের শব্দটা আমরা সাধারণত অনেক বা যথেষ্ট বোঝাতে ব্যবহার করে থাকি। এরপর আছে থমকে দাঁড়ানো, যার মানে হলো ভয়ে বা অবাক হয়ে হঠাৎ করে দাঁড়িয়ে পড়া। প্রাণ উড়ে যাওয়া, এটা কিন্তু দারুণ একটা বাগধারা। এর অর্থ হলো ভীষণ ভয় পাওয়া। বিশৃঙ্খলা মানে বাজে কণ্ঠ, আর রোস্য মানে হলো অপেক্ষা করো। ৪ নম্বর পর্ব, গল্পের প্রশ্নের উত্তর, অনুশীলনী সমাধান। শব্দার্থ তো শেখা হয়ে গেল, এবার আমরা অনুশীলনীগুলোর সমাধানে চলে এসেছি। চলুন কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে মূল গল্পটা একটু ঝালিয়ে নিই। আমাদের প্রথম প্রশ্নটা হল, শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন? গল্পের একদম শুরুর দিকে দৃশ্যটা একটু মনে করার চেষ্টা করি। কি ছিল সেই গর্তের বাইরে? একদম ঠিক, কারণ গর্তের চারপাশে খালি বাঘের পায়ের দাগ ছিল। আর বাঘের পায়ের ছাপ থাকা মানেই তো সেখানে বাঘের আনাগোনা আছে, যেটা ওই ছোট ছোট ছানাদের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ। ভীষণ সহজ আর যৌক্তিক একটা ব্যাপার, তাই না? এর পরের প্রশ্নটা আমাদের একটু বিশ্লেষণমূলক চিন্তাভাবনা করতে সাহায্য করবে।
গল্পের শেষ ভাগে কিন্তু বাঘ এবং বানর দুজনেই পালিয়ে যায়, কিন্তু প্রশ্ন হল এদের দুজনের মধ্যে কে বেশি ভয় পেয়েছিল, আর গল্পের ঠিক কোন তথ্য থেকে আমরা সেটা বুঝতে পারি? উত্তরটা হলো বাঘ। হ্যাঁ, বাঘই সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। আমরা এটা একদম স্পষ্টভাবে বুঝতে পারি, কারণ শিয়ালের ধোঁকা আর বানরের বিশ্বাসঘাতকতার কথা ভেবে বাঘ এতটাই আতঙ্কিত হয়েছিল যে সে সেখান থেকে দৌড় শুরু করে টানা 2 দিনের মধ্যে আর কোথাও থামেনি। এই অতিরঞ্জিত দৌড়ই আসলে প্রমাণ করে বাঘের ভয়ের মাত্রা কতটা তীব্র ছিল। 5 নম্বর পর্ব, শূন্যস্থান পূরণ ও বাক্য তৈরি, চূড়ান্ত অনুশীলনী। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি আমরা। চলুন ভাষাগত গঠনের ওপর কিছু মজার কাজ করা যাক। শূন্যস্থান পূরণের মাধ্যমে একটা অসম্পূর্ণ অনুচ্ছেদ কিভাবে অর্থবহ হয়ে ওঠে, চলুন সেটা দেখি। আজ শেয়ালের জন্মদিন, এখানে জন্মদিন শব্দটি বসানো হলো। সবার মনেই আনন্দ, খাওয়া দাওয়া হবে, বনের পশুরা গান গাইবে। বনের মধ্যে একটু ফাঁকা জায়গা, এখানে বসছে ফাঁকা শব্দটি। এখানেই হবে গানের আসর। এই জায়গাটা শেয়ালদের জন্য ছেড়ে দিয়েছে। এর জন্য বানরাজ সেজে গুজে এসছে। দারুণ, তাই না? সঠিক শব্দগুলো বসানোর পর পুরো গল্পটা কেমন সম্পূর্ণ হয়ে গেল। সবশেষে বাক্য গঠনের একটা খুব জরুরি অংশ। এলোমেলোভাবে থাকা, চুপ, বস্য সবাই করে, এই কথাগুলো পরপর পড়লে আসলে কোনো অর্থই পরিষ্কার হয় না। কিন্তু যখন আমরা শব্দগুলোকে সঠিক ব্যাকরণ মেনে সাজাই, তখন একটা সুন্দর বাক্য তৈরি হয়। সবাই চুপ করে বসো। বাংলা ভাষায় কর্তা, কর্ম আর ক্রিয়া কোথায় কোনটা বসবে, এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। আজকের এই চমৎকার আলোচনা শেষ করার আগে একটা বিষয়ে আমাদের একটু ভেবে দেখা দরকার। বাঘের মতো বিশাল শক্তির অধিকারী হয়েও কিন্তু শেষমেশ শিয়ালের বুদ্ধির কাছে হেরে গেল। তাহলে বড় কোনো বিপদে পড়লে আসলে গায়ের জোর বেশি কাজে দেয় নাকি বুদ্ধির কৌশল? এই দারুণ লোককথাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বুদ্ধির কাছে গায়ের জোর সবসময় হার মানে। আশা করি আজকের এই সম্পূর্ণ পর্বটি সবার ভীষণ কাজে আসবে। সাহিত্য এভাবেই আমাদের জীবনবোধকে সমৃদ্ধ করে চলুক।